Ami is our everything, my everything. তে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। জঙ্কক আরাম করে বিশাল রঙিন চেয়ারে বসেছিল। তার চোখে ছিল এক ধরনের নির্মম হাসি। তার চারপাশে ছড়ানো ছিল বিয়ের জুয়েলারি আর পোশাকের প্যাকেট। জঙ্কক তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তোর জন্য এসব কিনে এনেছি, একবার দেখে নে। আর মনে রাখিস, সন্ধ্যায় আমাদের বিয়ে। আর ইউ রেডি ফর দিস? তে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। জঙ্কক একটি প্যাকেট তুলে তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটাতে বিয়ের গয়না আছে, নিজেকে মানিয়ে নে। আর হ্যাঁ, আমার কথা মনে আছে তো নিশ্চয়ই? তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার গলার স্বর শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার জীবনের শেষ অধ্যায় যেন শুরু হতে চলেছে। জঙ্কক তের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমার ব্যক্তিগত হতে যাচ্ছিস, জানিস তো? এখন থেকে আমি কি খাই বা না খাই সব কিছু ঠিকঠাক জানা উচিত তোর। আজ থেকে আমার খাওয়ার চার্ট দেখে চলতে হবে তোকে। আর এখন আমি কফি খাবো, উইদাউট সুগার বেবি। মনে রাখবি, আমি মিষ্টি পছন্দ করি না। এখন কফি বানিয়ে নিয়ে আসবি, একদম দেরি করবি না। গো। তে কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তার মনের ভেতরে ভেতরে ফেটে যাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ আসেনি। সে জানে এখন এই পরিস্থিতিতে কোনো কথা বলার কোনো মানে হয় না। রান্নাঘরে গিয়ে তে ধীরে ধীরে কফি বানাতে লাগলো। গরম পানির ধোঁয়া আর কফির গন্ধ তার চোখ যেন আরো জ্বলানো শুরু করলো। মনের মধ্যে কেবল একটাই কথা ঘুরছিল, এই অত্যাচারের শেষ কোথায়? আমি কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো? কফি তৈরি হয়ে গেলে সে কাপটা হাতে নিয়ে ধীর পায়ে জঙ্গকের রুমের দিকে গেল। জঙ্গকের দরজায় নক করতেই গভীর কণ্ঠে জঙ্গক বলল, কামিং। তে কাপা কাপা পায়ে কফির মগটা নিয়ে ভেতরে ঢুকলো। জঙ্গক চেয়ার থেকে উঠে বসে, তার মুখে এক ধরনের বাঁকা হাসি ফুটে উঠল। তে মগটি তার সামনে রেখে এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, অথচ তার মনে গভীর অস্থিরতা ছিল। জঙ্গক মগটি দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখেই বলল, কফিটা আগে তুই খা, তোকে আমার বিশ্বাস নেই যদি কিছু মিশিয়ে দিস। তে নিশ্চুপ দ্বিধায় ভোগে, তবে জঙ্গকের কথা শুনে কফির মগটি হাতে তুলে নিল। এক চুমুক খেয়ে সে মগটি আবার জঙ্গকের দিকে বাড়িয়ে দিল। তার চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা ভয়ের মিশ্রিত ছিল, কিন্তু সে কোনো কথাই বলল না। জঙ্গক মগটি হাতে নিয়ে ঠান্ডা দৃষ্টিতে বলল, মাইন্ড ইট কিম তেহিয়ং, এই ছোট্ট ছোট্ট কাজগুলোই তোর চাকরি। তুই যখন আমার সঙ্গে থাকবি, তোর সব কিছু আমি ঠিকঠাক সময় মতো বলে দেবো। তে নিজে কফি খেয়ে মগটি তার হাতেই ছিল। জঙ্গককে মগটি দেওয়ার জন্য উঠে উদ্যত হলেই জঙ্গক দ্রুত তার হাত টেনে ধরল, আর তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তার কোলে বসিয়ে দিয়ে বলল, আমি অফিসের কাজ করছি, আমাকে কফিটা খাইয়ে দে। তে কোনো কথা বলতে পারল না। তার হাত থেকে মগটি আবার নিয়ে জঙ্গকের কাছে নিয়ে গেল। তার চোখে ছিল নীরব কষ্ট, কিন্তু সে জঙ্গকের আদেশ অমান্য করতে পারল না। জঙ্গক তের দিকে এক কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার সামনে সারাদিন ওড়না নিয়ে ঘুরঘুর করবি না। ওড়না ছাড়া থাকবি, আমার প্রপার্টি তুই। তোকে আমি যেভাবে ইচ্ছা রাখবো, যেভাবে ইচ্ছা দেখবো। তার কথা শেষ হতে না হতেই জঙ্গক তের শরীর থেকে এক টানে ওনা ছিনিয়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। তারপর গভীরভাবে তাকিয়ে দেখল তেকে। নাও ইউ আর পারফেক্ট। তের চোখের কোণে এক ঝলক পানি চলে আসলো। অপমানে তার হৃদয় বিতীর্ণ হতে লাগলো। চোখের কোণে জমে থাকা অশ্রু একে একে গাল বেয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে জঙ্গকের যেন আরো তৃপ্তি পাচ্ছিল। তার ঠান্ডা দৃষ্টিতে কোনো সহানুভূতি ছিল না, বরং যেন সে আরো আনন্দ পাচ্ছিল তের কষ্টে। তে কিছু বলল না, কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মন যেন আরো এক ধাপ নিচে পড়ে গিয়েছিল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ বের হলো না। সে জানে এই মুহূর্তে কথা বলার কোনো মানে নেই। জঙ্গক তের সামনে এসে তের চুলের দিকে মনোযোগ দিল। চুপচাপ তার চুলে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রাণ নিতে লাগলো। মুহূর্তেই তের গা ঘিন ঘিন করে উঠল। শরীরের প্রতিটা কোষ যেন বিরক্তিতে সাড়া দিচ্ছিল, কিন্তু শিকলে বাধা থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। তার ভেতরে এক গভীর অস্বস্তি ছিল, তবে কিছুই বলার ছিল না তার মুখে।
একটু প্রতিবাদ করার মতো শক্তিও তার ছিল না। জঙ্কুক আরও এক ধাপ এগিয়ে গেল। সে তের পেট চেপে ধরল, ঘাড়ে মুখ ঘষতে ঘষতে দাঁত বসিয়ে দিল। তে আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ জঙ্কুকের কাছে সেরা উপহার ছিল, যেন তার তৃপ্তির আরও এক ধাপ পূর্ণ হয়েছে। তের শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠছিল বারবার, কিন্তু সে কিছু বলার সাহস পাচ্ছিল না। তার কণ্ঠের সব আওয়াজ যেন গিলে খাচ্ছিল এই ঘৃণ্য পরিস্থিতি। জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে কঠোর স্বরে বলল, আজকে দুপুরে তুই রান্না করবি, আর লিস্ট আমি করে দিচ্ছি, কিন্তু মনে রাখবি কারো সাহায্য ছাড়া রান্না করতে হবে। সব যেন ঠিকঠাক থাকে। বিরিয়ানি, সাদা ভাত, চিকেন ফ্রাই, স্যালাড আর ডাল। তে এক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। সে জানে এই আদেশ মানা ছাড়া তার আর কোনো পথ নেই। তার চোখে এক ধরনের অনিশ্চয়তা ছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ ছিল না। সে মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, যেন তার সমস্ত শক্তি, আশা সব কিছুই সরে যাচ্ছে। শুধু একটা অনুভূতি হচ্ছিল, বাঁচতে হলে জঙ্কুকের সব কিছু মেনেই চলতে হবে তাকে। রান্নাঘরে ঢুকে তে তাড়াতাড়ি করে কাজ শুরু করলো। তার হাতে যে লিস্ট ছিল তা দেখে তার মনে অদ্ভুত শূন্যতা চলে আসছিল। সমস্ত কাজ তার উপরে চাপানো, একা একা সব কিছু করা, এটা যেন তার জীবনের একটা অনির্দিষ্ট নিয়ম হয়ে দাঁড়াবে। রান্নাঘরের চারপাশে এক নিস্তব্ধ শূন্যতা ছিল। তার কেমন যেন অনুভূতি হচ্ছিল সে এক টুকরো যন্ত্র হয়ে গেছে। সে শুধুমাত্র কাজ করতেই থাকে, যন্ত্রের মতো কাজ করছে, কিন্তু এর মধ্যে কোনো সত্তা ছিল না। রান্নার এক পর্যায়ে জঙ্কুক গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরল, গলায় মুখ ডুবিয়ে বলল, কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তোকে দেখে আমার এখন এই কথাটাই মনে হচ্ছে। ঘাড় আর কানের পিঠে নাক ঘষতে ঘষতে জঙ্কুক কথাটা বলল। রান্নাঘর থেকে চলে গেল কথাটা বলে। যেতেই তার চোখ গড়িয়ে পানি পড়ল তের। বাবার বাড়ি কখনো রান্না করতে হয়নি, আজ তাকে রান্না করতে হচ্ছে। হাতটা কেমন লাল হয়ে যাচ্ছে আগুনের তাপে। এই অবস্থা দেখে জঙ্কুক হেসে মনে মনে বলল, সবে শুরু সোনা, আরো অনেকটা বাকি আছে। লিভিং রুম থেকে জঙ্কুক চেঁচিয়ে বলল কিছুক্ষণ পর, কতক্ষণ রান্না করবি? আর 3টা বাজতে চললো। এই তো হয়ে গেছে, আর একটুখানি। তে তখন সালাড তৈরি করছিল। টমেটো, শসা, গাজর কেটে তে রান্নাঘর থেকে খাবার এনে এক এক করে টেবিলে সাজাচ্ছিল। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হাত একটু থেমে গিয়ে আবারও কাজ শুরু করলো সে। প্রথমে সাদা ভাত, তারপর চিকেন ফ্রাই, ডাল এবং বিরিয়ানি। তে তার কাজ শেষ করে খাবার সাজিয়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। সালাদ একপাশে রাখা ছিল এবং খাবারের মাঝখানে যেন তার জীবনের অস্থিরতা ও হতাশা লুকিয়েছিল। কিন্তু সে কিছুই বলতে পারছিল না, কারণ প্রতিটা কাজেই তাকে মনে করিয়ে দিচ্ছিল জঙ্কুকের সামনে, এই মানুষটার সামনে তার কোনো কথা আসতে পারে না, তার কোনো কথা থাকতে পারে না। সে শুধু একটা যন্ত্র। জঙ্কুক ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আমার রুমে ছোটখাটো একটা বার আছে, সেখান থেকে একটা ওয়াইন নিয়ে আয়। এই অপমানটা করাই বাকি ছিল হয়তো। সে ক্লান্ত পা নিয়ে জঙ্কুকের রুমের দিকে গেল, তারপর ওয়াইন এনে বোতলটার মুখা অনেক কষ্টে খুলল, তারপর গ্লাসে তা ঢেলে দিল। তে খাবার দিয়ে ফ্রেশ হতে যাচ্ছিল। তার মন কিছুটা ভারাক্রান্ত ছিল। জঙ্কুক তার সামনে বসেই খাচ্ছিল, কিন্তু আচমকা সে তেকে থামিয়ে দিয়ে বলল, কই যাচ্ছিস? ফ্রেশ হতে। ওকে, বাট তাড়াতাড়ি ফিরে আসবি। গো। তে শাওয়ার নিয়ে বের হয়ে নিচে এলো। শরীরটা কিছুটা শিথিল হয়েছে তার, কিন্তু মনটা ছিল বিশাল অস্থিরতায় পরিপূর্ণ। শাওয়ারের ঠান্ডা পানিতে কিছুটা স্বস্তি মিলেছিল তার, তবে তার মধ্যে চেপে থাকা অনুভূতি কমেনি। তেকে দেখে জঙ্কুক বলল, ফার্স্ট খাবার শেষ করবি তাড়াতাড়ি, মেহেদি পড়তে হবে, আমি পরিয়ে দেব। তে কিছুই বলল না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়ল। খাবার খেতে খেতে তে অনুভব করছিল সে শুধু শারীরিকভাবে খাচ্ছে না, বরং তার সমস্ত অনুভূতি এবং মনোভাবও যেন অদৃশ্যভাবে গিলে ফেলছে সবটা। জঙ্কুকের কথায় কিছুটা চাপ তৈরি হচ্ছিল, আর মেহেদি পরার বিষয়টা তাকে আরও বিভ্রান্ত করছিল। মনে হচ্ছিল কিছু একটা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সে আর দীর্ঘকাল সহ্য করতে পারবে না। তের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে জঙ্কুক। তার আঙুলগুলো মেহেদি দিয়ে আঁকিউকি করতে করতে
তার মনের মধ্যে হাজারো চিন্তা ভিড় করছিল। তার চোখ বন্ধ হয়ে এসেছিল এক মুহূর্তের জন্য, যেন সে হারিয়ে যাচ্ছে কোথাও। মেহেদিটি তার হাতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল, কিন্তু তার মনে ছিল এক আলাদা জগৎ। তে ভাবছিল বিয়ে নিয়ে একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে, তারও ছিল। শুধু স্বপ্নই ছিল না, স্বপ্নের নায়কও ছিল। এই নায়ক একদিন আসবে তাকে সুখী করতে, তাকে ভালোবাসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। সেই নায়ক আর আসবে না তাকে সুখী করতে, বরং যে নায়ক এখন তাকে পেয়েছে সে তাকে পুতুলের মতো ব্যবহার করবে, যাকে কেউ কখনোই জানতো না। মেয়েটির স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না। মেহেদিটা তের হাতে শেষ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে চোখ খুলে জঙ্কুকের দিকে তাকালো, কিন্তু মনে কোনো ইচ্ছাই ছিল না। মনে হচ্ছিল তার জীবনের এই যাত্রা একমাত্র নিজের হাতে শেষ করতে হবে তাকে। আর এই মেহেদি তার হাতে শুধুমাত্র একটি চিহ্ন, একটি মেমোরি, যা তাকে অপূর্ণ স্বপ্নের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। জঙ্কুক তাকে পায়েও মেহেদি দিয়ে দিয়েছে, হাত পা সব মেহেদিতে রঙিন হয়ে যাচ্ছে তার, কিন্তু মনটা সাদা কালোই হয়ে আছে। মন থেকে তো আর মানুষটার মুখ সরাতে পারছে না। চোখের কোণে সেই মানুষটার প্রতিচ্ছবি ভেসে উঠছে। মেহেদি পড়া শেষ, সে এখন বসে আছে জঙ্কুকের রুমে। জঙ্কুক বলেছে যদি মেহেদি বেশি নাড়াচাড়া করে আর যদি মেহেদি নষ্ট হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে, তাই সে ভয়েই বসে আছে। একসময় তার বাবা তাকে খুব বেশি ভালোবাসতেন, তাকে হাসাতে খেলাতে পছন্দ করতেন। বাবার কোলে সে শান্তি পেত, বাবার হাতে হাত রেখে মনের সব কষ্ট ভুলে যেত। তবে আজ সেই বাবার ছায়াও তাকে ছুঁতে পারছে না। সে ভুলে গেছে কখন তার শেষবারের মতো বাবার মুখটা দেখেছিল। এক অদ্ভুত শূন্যতা তার ভেতরে ঘুরছিল। ইচ্ছে হচ্ছিল এখন ছুটে গিয়ে বাবার কাছে চলে যেতে। তার মনে হচ্ছিল একবার যদি বাবা তাকে দেখতেন তাহলে হয়তো সে আর অসুস্থ থাকতেন না, তার মেয়ের কষ্টের জন্য হলেও শক্তি ফিরে আনতেন তার। কিন্তু সে জানে এই মুহূর্তে তা সম্ভব না। বাবার থেকে অনেকটা দূরে সে, জঙ্কুকের অন্ধকার প্রকৃতির মধ্যে আটকা পড়েছে সে। তার ইচ্ছেগুলো দূরের স্বপ্নের মতোই রয়ে গেল। সন্ধ্যা হতে চলেছে। জঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলল, সোনা যাও রেডি হয়ে নাও, একটু পর আমাদের বিয়ে। বিয়ে শব্দটা শুনতেই তের বুক কেমন হু হু করে কেঁদে উঠল। তার শরীর আর এই নিয়ন্ত্রণ মানছিল না। বিয়ে নামক এই শব্দটি তাকে এক ধরনের অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিল। তার মনের মধ্যে আবেগগুলো একসঙ্গে ঢেউ তুলছে। একদিকে যেমন তার চোখের সামনে জঙ্কুকের শীতল নির্দেশনায় ভরা গভীর ভবিষ্যৎ কল্পনা করছিল, অন্যদিকে তার মনে ভেসে উঠছিল তার বাবা আর প্রিয় মানুষদের মুখগুলো। বাবার কথা, প্রিয় মানুষগুলোর কথা, তাদের হাসি, সব কিছুই এক এক করে তার চোখের সামনে ভেসে উঠছিল। সেসব দিনে মনে পড়ছিল তার, যখন তারা তাকে ভালোবাসতো, স্নেহ করত। আর এখন সেই জীবনে এক এক করে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে, কিন্তু এই অধ্যায়গুলো কি সত্যি তাকে পরিচয় দেবে? তার ভবিষ্যৎকে কখনো সত্যিকার অর্থেই সুখ দেবে তাকে? তার চোখের কোণে পানি জমছিল, কিন্তু সে মুছতে পারেনি তা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে যদি ফিরে যেতে পারত, যদি একবারও তার প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যেতে পারত, তাহলে হয়তো সব কিছুই আলাদা হতো। কিন্তু এই মুহূর্তে এসব কিছুই সম্ভব না। সব কিছু পাল্টে গেছে বর্তমানে। তবে তার মনে এক অদৃশ্য শক্তি ছিল। সে জানতো এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এটা তার বর্তমান জীবন, এই পথেই তাকে চলতে হবে। হাতে পায়ে মেহেদি তুলে রেডি হতে গেল। লাল রঙের লেহেঙ্গাটা ভীষণ সুন্দর, কিন্তু তার কাছে বিষাক্ত কাটা লাগছিল। জঙ্কুক রুমে এসে দেখল তে কোনো গহনা পরেনি, ফুলের মালা পরেনি। রেগে গেল সে। রেগে এসে তের চুলের মুঠি ধরে বলে বসলো, তুই একটাও গয়না কেন পরিসনি? কেন একটু সাজিসনি? তোকে দেখে তো বউ বউ লাগছে না? আমার বউ জিয়ন জঙ্কুকের বউ এত সাদামাটা লোকে বিয়ে করবে? আমি তো তা কখনোই হতে দেব না। একদিনে আমি সব কিছু অ্যারেঞ্জ করেছি এইভাবে বিয়ে করার জন্য। জাস্ট 30 মিনিট টাইম দিলাম তোকে, নিজেকে ফুল ব্রাইডাল লোকে সাজাবি, নয়তো
জঙ্কুক কিছুক্ষণ বসলো, তে তার মুখটা রেডি করেছিল। তারপর বিরক্ত হয়ে জঙ্কুক নিজেই গয়নার বক্স থেকে গয়না বের করে তাকে পরিয়ে দিল। হালকা মেকআপ করেছে তে, তাতেই বেশ সুন্দর লাগছে তেকে। ঘুমটা দিয়ে দিল জঙ্কুক। নিচ থেকে একজন খবর দিল কাজী এসে গেছে। তেকে নিয়ে গেল নিচে, কাজী বিয়ে পড়াচ্ছে। মহেন্দ্রক্ষণ এসে গিয়েছে, এখন পালা শুধু কবুল বলার। জঙ্কুক সবার আগেই কবুল বলে উঠল, এখন পালা তের। তে চুপ করে বসে আছে, কণ্ঠনালী দিয়ে তার কোনো সাউন্ড বের হচ্ছে না। বাবার মুখটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে, তার সাথে ভেসে উঠছে আরও একজনের মুখ। চোখ দুটো ঝাপসা হয়ে উঠছে, আঁখি পল্লব ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে চোখ দুটো। টুপ করে পানির বিন্দুগুলো পড়ল। জঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, রাগে হাত পা কাঁপছে তার। তের দিকে একটু চেপে বসে সবার আড়ালে কোমরটা খামচে ধরল তের, ফিসফিস করে বলল, বাবার কথাটা মনে আছে তো তোর? এখন সবটা তোর ওপর, আমার কিচ্ছু যায় আসে না। এরকম 1000টা বিয়ে ভাঙলো, জিয়ন জাংকুক ডোন্ট কেয়ার।